আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী জনাব নাহিদ ইসলাম, বর্তমানে তিনি মাননীয় সংসদ সদস্য এবং এনসিপির সভাপতি, যেটিকে ইউনূস জামানাতে বলা হতো কিংস পার্টি, রাজার দল। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং আমিরে জামাতের দক্ষিণ হস্ত, রাইট হ্যান্ড। আর ইউনূস জামানাতে তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে হরিহর আত্মা, এবং গত 17-18 মাসে বাংলাদেশের রাজনীতিতে যদি সৌভাগ্যের বরপুত্র কেউ থাকেন, আপনজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতেন তিনি জনাব নাহিদ ইসলাম। তার আরেকটি পরিচয় হলো যে যখন তিনি এনসিপি গঠন করলেন, এটা ছিল একটা বিরাট যুগান্তকারী সিদ্ধান্ত। পূর্ণ মন্ত্রীর একটি পদ, সেটিকে ফেলে দিয়ে তিনি নির্বাচন করার উদ্দেশ্যে, রাজনীতি করার উদ্দেশ্যে রাজভোগ, মোহনভোগ এগুলো ত্যাগ করে রাজনীতির ময়দানে এসেছিলেন। আমার কাছে এটা মনে হয়েছিল একটা বিরাট স্যাক্রিফাইস। আর ওই সময়টিতে তার নিজের এবং তার আশেপাশের যারা লোকজন, সবার মধ্যে একটা আত্মবিশ্বাস প্রবল ছিল আগামীতে এনসিপি সরকার গঠন করবে এবং নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী। আর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনেক ক্ষমতা থাকবে, আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হবে, এবং একটা জেএনজির যে সরকার, যুবকদের একটি সরকার, এটি বাংলাদেশকে ইউরোপ এবং আমেরিকা বানিয়ে ফেলবে। এটা একটা স্বপ্নিক জগৎ ছিল। কেন হলো, কিভাবে হলো আমরা বলতে পারবো না, কিন্তু সেই স্বপ্ন এখন আর অবশিষ্ট নেই। এখনকার যে রূঢ় বাস্তবতা, সেই রূঢ় বাস্তবতা হলো বিএনপি ক্ষমতাধর হয়েছে। কেবলমাত্র ক্ষমতাধর নয়, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তাদের ক্ষমতা শেখ হাসিনার চাইতেও প্রলম্বিত করার, ব্যক্তি শেখ হাসিনার চাইতেও তারেক রহমান সাহেবকে মহিমান্বিত করার যে প্রকল্প, সেই প্রকল্প পুরো দস্তুর এগিয়ে চলছে। একদিকে খাল কাটা, অন্যদিকে বৃক্ষরোপণ, আর একদিকে ফ্যামিলি কার্ড, আর একদিকে স্বাস্থ্য কার্ড, তারপরে আবার ইদানিং ফুয়েল কার্ড। তো এই যে একটা প্লাস্টিক সোসাইটি ইউরোপ আমেরিকার মতো, যে আপনার কাছে একটা কার্ড থাকবে, এই কার্ডটি আপনি সব জায়গাতে অটো পাস, এরকম একটি প্লাস্টিক সোসাইটি। এটা আমেরিকাতে, এটা নেতিবাচক নয়, আমেরিকাকে বলা হয় প্লাস্টিক সোসাইটি। আমি যখন আমেরিকাতে পড়াশোনা করতে গেলাম, তখন স্কলারশিপের টাকা মাত্র $1200 আমি যখন ফার্স্ট পেলাম, তো যারা আমাকে দিল তারা বললো যে এটা ক্যাশ দেওয়া যাবে না, এটা অনেক টাকা। তারা আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে দিল $1200। আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি, আমাদের জন্য তো আসলে $12,000 পকেটে করে ঘোরা বা $1,00,000 পকেটে করে ঘোরা, এটা আমাদের জন্য বিষয় না। কিন্তু আমেরিকাকে আমি বললাম যে আরে $1200 এটা তো টাকাই না। সে বলে হিউজ মানি, তুমি রাস্তায় তোমাকে যে কোনো সময় ছিনতাই করে নিয়ে যেতে পারে, তুমি বিপদে পড়তে পারো। না 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 না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, তুমি ক্রেডিট কার্ড নাও। তখন আমাকে সেই ক্রেডিট কার্ড তারা করে দিল মাত্র $1200। এই প্রথম স্কলারশিপ আমার ওখানকার। তো যাক, এনিওয়ে, তো সেই প্লাস্টিক সোসাইটি যদি বাংলাদেশে হয়ে যায় এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে, সেরকম একটা অবস্থা চলছে। যা হোক, যা বলছিলাম, সরকার দীর্ঘমেয়াদে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য যখন তোড়জোড় করছে, আর সেই তোড়জোড় করার জন্য তাদের কতগুলো ফান্ডামেন্টাল পাওয়ার লাগবে। সেই পাওয়ার হলো, আগে যে বিএনপির জমানা, সেই জমানাতে প্রধানমন্ত্রীদের যে পাওয়ার ছিল, বা শেখ হাসিনার জমানাতে প্রধানমন্ত্রীর যে পাওয়ার ছিল, সেই পাওয়ার তো তাদের লাগবেই। তার সঙ্গে সঙ্গে আরও নতুন কিছু পাওয়ার বা ক্ষমতা, যেটাকে অ্যাবসলিউট পাওয়ার বলা হয়, এই অ্যাবসলিউট পাওয়ার তারা জনাব তারেক রহমান সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য
যখন প্রাণান্ত চেষ্টা করছে, তখন বিরোধী দল বুঝে গেছে যে এই দিন আর বেশি দিন থাকবে না। মানে যে মিষ্টি মিষ্টি কথা, যে নেগোসিয়েশন, যে গণতান্ত্রিক মন মানসিকতা, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যেভাবে নাহিদ ইসলামের বাসা ভ্রমণ করা বা জামাত সভাপতির বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করা, এর মধ্যে যে উদারতা, যে ঔদার্যতা, যে মহত্ব, এই যে সুবাতাস, রাজনীতির যে সুবাতাস, এটা বেশি দিন থাকবে না। যখনই তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, পুলিশ তাদের কথা শুনবে, ডিসি অফিসগুলো তাদের কথা শুনবে, প্রশাসন, পুলিশের বাইরে বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে থাকবে, তখন তারা শেখ হাসিনার চাইতেও আরও দুর্ধর্ষ, আরও নিষ্ঠুর, আরও অমানবিক, আরও কৌশলী হয়ে উঠবে। এবং বিরোধী দলকে যেভাবে শেখ হাসিনা স্কুইজ করেছেন, মুচড়িয়েছেন, দুমড়িয়েছেন, এই জিনিসগুলো তারা করতে থাকবে। তো তারা এই জিনিসগুলো যখন করতে থাকবে, ঠিক সেই সময়টিতে যেন তারা যেতে না পারে, এই জন্য বিরোধী দলও তো কম না। এই বিরোধী দল, এর মধ্যে ধরেন এনসিপি, তারা সম্মুখ সারিতে ছিলেন নেতৃবৃন্দ, আর পেছনে ছিল জামাত। তারা শেখ হাসিনার মতো একটা শক্তিশালী রেজিমের পতন ঘটিয়েছে। তারা পুলিশের সামনে, মিলিটারির সামনে একেবারে সেই আবু সাইদের মতো বুক চিতিয়ে দিয়েছে। আমরা শুধু আবু সাইদের ছবি দেখেছি, কিন্তু আবু সাইদের মতো ওভাবে সামনে বুক ফুলিয়ে মরার জন্য লক্ষ লক্ষ তরুণ তরুণী প্রস্তুত হয়েছিল একটা বিশ্বাস এবং ভালোবাসা, এবং সেটা নেতৃত্বে ছিল এই নাহিদ ইসলাম এবং এনসিপি। কাজেই দুনিয়ার সব মানুষ তাদেরকে নিয়ে মস্কারা করতে পারে, আমি কোনো অবস্থায় তাদেরকে ছোট ভাবতে পারি না এবং পারবো না। বিপ্লবী, একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বিপ্লবী। আপনাদের মনে আছে একজন বিনোদ বিহারী ছিলেন, সেই মাস্টারদা সূর্য সেন জমানার বিপ্লবী বিনোদ বিহারী। তো এই ভদ্রলোকের বয়স যখন একেবারে কত 80-90 বছর, কোনো মতো হাঁটতে পারেন না। চট্টগ্রামে একটা গন্ডগোল হলো, তিনি তখনও জীবিত। কোনো মানুষ ভয়ে পুলিশের সামনে আসছে না, তিনি লাঠিতে ভর করে টুকটুক টুকটুক করে সেই বিনোদ বিহারী পুলিশের সামনে চলে আসলেন, এবং যে ভাষায় পুলিশকে তিনি আক্রমণ করলেন এবং পুলিশকে হটিয়ে দিলেন, তার সেই দৃঢ়তা দিয়ে, ইট মিনস বিপ্লবী সবসময় বিপ্লবী থাকে। চে গুয়েভারা, তিনি ফিদেল ক্যাস্ট্রোর মতো প্রেসিডেন্ট হতে পারতেন কিউবার, কিন্তু না, তিনি সেটা করেননি। তিনি বলেছেন, না, আমি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমার এই অসমাপ্ত বিপ্লব পৃথিবীর সব জায়গাতে ছড়িয়ে দেব। আমি কিউবাতে যে সফলতা অর্জন করেছি, এখানে মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে বা প্রেসিডেন্ট হয়ে জীবন কাটানোর চেয়ে আমি সেই বলিভিয়াতে চলে যাব যুদ্ধ করার জন্য, এবং সেই যুদ্ধ করতে করতে তিনি মরে গেছেন। এভাবে যারা বিপ্লবী, তারা জীবনের শেষ দিন পর্যন্ত বিপ্লব করে গেছেন। এখন এই যে যারা নাহিদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, আমি আসলে এদেরকে বিপ্লবী বলতে চাই। আমরা হয়তো তাদেরকে ব্যবহার করতে পারিনি, বা আমাদের মধ্যে যারা ধড়িবাজ লোকজন আছে তারা তাদেরকে মিস ইউজ করেছি, এটা সত্য। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও সত্য যে তাদের যোগ্যতা আছে, স্টিল তারা এই 2 বছর পরেও সারভাইভ করে আছে। এখনও তারা যে দাপট দিয়ে কথা বলেন, তাদের সামনে নৈতিকভাবে হুঙ্কার দেওয়ার মতো ক্ষমতা স্বয়ং প্রধানমন্ত্রীরও নেই। এখনও যদি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন করেন সালাউদ্দিন সাহেবকে, প্রশ্ন করেন মির্জা ফখরুল সাহেবকে, প্রশ্ন করেন জনাব তারেক রহমান সাহেবকে, এমনকি পার্থ, কান্দালিব রহমান পার্থকে, যারা যারা ভোকাল, আলটিমেটলি ওই আক্তারের কাছে, নাহিদের কাছে, তারপর নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে এখনও ওইভাবে গলা উঁচু করে কথা বলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। কিন্তু এরা জানে, মানে বিপ্লবীরা জানে যে এই সুযোগ তাদের আর বেশি দিন থাকবে না। ফলে এখন সরকারের যে বিষয়গুলো নিয়ে তাদের সন্দেহ হচ্ছে, এবং তারা যে বিষয়গুলো নিয়ে সরকারের আচার আচরণে যারা তারা মানে যাকে বলে আতঙ্ক অনুভব করছে, সেই বিষয়গুলো নিয়ে তারা হার্ডলাইনে যেতে চাচ্ছে, এবং তারা যাবে। এবং এটা নিয়ে ইতিমধ্যেই তারা যে বক্তব্য দিয়েছে, বিশেষ করে নাহিদ,
এটি নিয়ে বাংলাদেশ রীতিমতো তোলপাড় চলছে। প্রথমত তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী তাদেরকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে। দ্বিতীয়ত তারা বলছেন যে আমাদেরকে ব্যবহার করে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনারা সবাই যার যার আখের গুছিয়েছেন। প্রকাশ্যে বলেননি, কিন্তু তাদের বক্তব্য এটাই বোঝা যায়। তারপর সেই মুড়ি খেয়ে, মেওয়া খেয়ে, মধু খেয়ে আপনারা সেটা সেই জায়গা মতো চলে গেছেন। আপনারা যার যার পেশায় চলে গেছেন, ঘুরে বেড়াচ্ছেন। এটা হবে না, এটা হবে না। আপনাদেরকে আমাদের সঙ্গে রাজপথে নামতে হবে।